এইচএসসি 2026 ব্যাচ। কি অবস্থা সবার? আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস এর লেকচার নাম্বার 2। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার কাকে বলে? সেটা হলো যে সকল সংখ্যার সাধারণ উৎপাদক 1 ভিন্ন অন্য কোনো সংখ্যা হতে পারে না, তাদেরকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আমরা এখানে এক্সাম্পল হিসেবে তিনটা গ্রুপ লিখছি, একটা হচ্ছে 3-7 গ্রুপ, একটা 8-11 গ্রুপ, আর একটা হচ্ছে 2-3-8 গ্রুপ। তিনটা গ্রুপকে আমি আলাদা আলাদা করে লেখার পিছনে একটা রিজন আছে, আমরা এই রিজনটা ব্যাখ্যা করি। চলো, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 3-7 গ্রুপে যদি দেখি আমরা, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আমরা গত ক্লাসে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার সাধারণ উৎপাদক 1 এবং সে সংখ্যা নিজে, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, আবার 7 সেটাও একটা মৌলিক সংখ্যা। তাইলে মৌলিকের সাথে মৌলিক মিলে আমরা একটা সহমৌলিক সংখ্যা গঠন করতে পারি। দেখো, এই গ্রুপটা হচ্ছে মৌলিক এবং মৌলিক, 3 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 3-7 একটা সহমৌলিক সংখ্যা। তারপর এখানে 8 যদি দেখি, 8 হচ্ছে অমৌলিক সংখ্যা, কারণ 8 এর সাধারণ উৎপাদক 1 ব্যতীত আরো আছে। কি কি আছে? 8 এর সাধারণ উৎপাদক হচ্ছে 1, 2, 4 এবং 8 নিজে, তাহলে 4টা সাধারণ উৎপাদক পাচ্ছি। অপরপক্ষে আমরা যে 11 পাচ্ছি, 11টা হচ্ছে একটা কি সংখ্যা? 11টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তার মানে অমৌলিক সংখ্যার সাথে মৌলিক সংখ্যার মিলে এই সহমৌলিক বা কোপ্রাইম নাম্বার গঠন করতে পারে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে 2-3-7। এখানে খেয়াল করো, 2-3-8, এখানে 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, মৌলিক কিন্তু জোড় সংখ্যা, জোড় মৌলিক। 3 হচ্ছে বিজোড় মৌলিক, এবং তোমার 8 হচ্ছে অমৌলিক। অমৌলিক মানে সেটাকে তুমি যৌগিক সংখ্যাও বলতে পারো। অমৌলিকের অপর নাম হচ্ছে যৌগিক। তাইলে সমৌলিক সংখ্যা কিভাবে গঠিত হতে পারে দেখো। এখন সমৌলিক সংখ্যা হচ্ছে তোমার জোড় মৌলিক, বিজোড় মৌলিক এবং অমৌলিক। জোড় মৌলিক, বিজোড় মৌলিক এবং অমৌলিক নিয়েও একটা সমমৌলিক সংখ্যার গ্রুপ হইতে পারে। এখন আবার বলতেছি, সমমৌলিক সংখ্যা ভুলেও একটা সিঙ্গেল নাম্বার নয়। সমমৌলিক সংখ্যা হচ্ছে দুইটা নাম্বার, মিনিমাম দুইটা নাম্বার, যাদের সাধারণ উৎপাদক হচ্ছে কি 1। আশা করি তোমাদের সমমৌলিক সংখ্যা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হলো ব্যবধি বা ইন্টারভ্যাল কি। ব্যবধি বা ইন্টারভ্যালের সংজ্ঞাটা আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি। আমরা সংজ্ঞাটা এভাবে চিন্তা না করে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। আমি আগে বইয়ের সংজ্ঞাটা বলি, এটা বই থেকে সংগ্রহ করা সংজ্ঞা। বইয়ের সংজ্ঞাটার পরে আমি আরো একটু সহজভাবে তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিব। সেটা হচ্ছে, যদি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা হয়, এ বি আমরা দুইটা বাস্তব সংখ্যা নিলাম, কথার কথা আমরা এক্সাম্পল হিসেবে দুইটা বাস্তব সংখ্যা নিচ্ছি, একটা 1 একটা 2। তুমি যে কোনো দুইটা বাস্তব সংখ্যা যদি নাও, তারা পূর্ণ সংখ্যাও হইতে পারে, ভগ্নাংশও হইতে পারে, দশমিকও হইতে পারে। আমরা পূর্ণ সংখ্যা দুইটা বাস্তব সংখ্যা নিলাম, 1 এবং 2। তাহলে 1 এবং 2 এমন দুইটা বাস্তব সংখ্যা নিতে হবে ব্যবধি ব্যাখ্যা করার জন্য, যাদের মধ্যে সম্পর্কটা হবে 1 <2, মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট হতে হবে। এ <b হয়, তবে এ ও বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা নিয়ে গঠিত যে সেট, সেটাকে বলা হবে এ ও বি এর ব্যবধি। তার মানে 1 এবং 2 এর কথা যদি আমরা চিন্তা করি, 1 এবং 2 এর মাঝখানে আমরা অনেকগুলো সংখ্যা পাচ্ছি। এখানে 1, এরপর 2, 1 এবং 2 এর মাঝখানে আমরা যদি দশমিক সংখ্যা চিন্তা করি, তাহলে পাচ্ছি 1.01, এভাবে করে হাফ, 1.5 মানে 3/2, আপ টু যেতে যেতে কত 2। এভাবে করে আমরা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ অনেক সংখ্যা পাচ্ছি। এই সবগুলো সংখ্যা নিয়ে যে একটা সেট পাওয়া যাচ্ছে, সেই সেটটাকে বলা হচ্ছে ব্যবধি। ব্যবধি কয় প্রকার? ব্যবধি হচ্ছে 4 প্রকার স্যার। ব্যবধির 4 প্রকার কি কি? প্রথম প্রকার হচ্ছে ক্লোজড ব্যবধি। প্রথম প্রকার হচ্ছে ক্লোজড ব্যবধি বা বদ্ধ ব্যবধি। তার মানে আমরা এই যে 1, 2 বা এ বি নিলাম, আমি এখানে এ বি এক্সাম্পল দিয়ে দিছি। এ বি যে কথা, এই যে 1, 2 একই কথা, 1, 2, 1, 2 আমরা 1, 2 নিয়েও দেখাতে পারি, এ বি নিয়েও দেখাতে পারি।
তাহলে দেখো ক্লোজড ব্যবধি বা বদ্ধ ব্যবধি বিষয়টা কি? বদ্ধ ব্যবধি মানে হচ্ছে 1 এবং 2 এর সমান। আমরা যদি সম্পর্কটা গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল দিয়ে দেখাই, আমি এরপরে ব্যবধির ব্যবহার দেখাবো, ওখানে ডিটেইলসে দেখাবো। ক্লোজড ব্যবধি মানে উভয় পাশে তৃতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী বা ক্লোজড ব্র্যাকেট ব্যবহার হবে। আবার বলে দিচ্ছি, এই ব্র্যাকেটটার নাম হচ্ছে ক্লোজড ব্র্যাকেট, ক্লোজড ব্র্যাকেট। আর এই ফার্স্ট ব্র্যাকেট এটার নাম হচ্ছে স্যার ওপেন ব্র্যাকেট। তাইলে বদ্ধ বন্ধনী কি হবে? বদ্ধ ব্যবধি বা বদ্ধ বন্ধনী ব্যবহার হবে যখন তৃতীয় বন্ধনী ব্যবহার হবে, তখন উভয় পাশে এই যে ক্লোজড, এই পাশেও ক্লোজড, এই পাশেও ক্লোজ, 1 আর 2 ক্লোজ রিলেশন। এরপরে হচ্ছে ওপেন রিলেশন, এ বি, 1 এর পাশেও ওপেন, 2 এর পাশেও ওপেন রিলেশন। এরপর আরেক ধরনের ব্যবধি ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। তার মানে হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভ্যাল বা ক্লোজড ওপেন ইন্টারভ্যাল কি? দেখো এই যে এক পাশে ক্লোজ, অপর পাশে ওপেন। এরপর আরেক ধরনের ব্যবধি দেখা যায়, সেটা হচ্ছে খোলা বদ্ধ ব্যবধি। খোলা বদ্ধ ব্যবধি কিরকম? এক পাশে খোলা, অপর পাশে বদ্ধ ব্যবধি। এবার আমি এখানে একটা অংশ খালি রাখছি, এখানে আমি মূলত তোমাদেরকে সংখ্যা রেখাটা দেখাতে চাইছিলাম, 1 এবং 2 বা এ আর বি এর সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা আমরা এর পরের টপিকে দেখাচ্ছি, এখানে জাস্ট একটা বিষয় ব্যাখ্যা করতেছি। যদি এরকম ক্লোজড বন্ধনী থাকে, তাহলে আমরা যদি এখান থেকে এই যে 1 আর 2 এর মাঝখানে একটা সংখ্যা ধরলাম, এই সংখ্যাটা কথার কথা এই সংখ্যাটা হচ্ছে অজানা এক্স। তাহলে এক্স যদি হয়, এখানে সম্পর্কটা কিরকম হবে দেখো। এক্স যদি একটা সংখ্যা হয়, এক্স সংখ্যাটার সমান হবে কি? আমরা যেহেতু এবি ব্যাখ্যা করছি, এবি দিয়ে বলি, এটা এক্স এর সমান বা এক্স থেকে ছোট, আবার বিটা এক্স এর সমান বা এক্স থেকে বড়। তার মানে এ আর বি এর উভয় পাশে লেস দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে এই ধরনের সম্পর্কে আমরা ক্লোজ রিলেশন বা বদ্ধ ব্যবধি ব্যবহার করব। তারপর ওপেন রিলেশন কোনটা দেখো, এ গ্রেটার লেস দ্যান এক্স লেস দ্যান বি, মানে এ থেকে এক্স বড়, এক্স থেকে বি বড়, শুধু একটা থেকে বড় বা ছোট এভাবে দেখাচ্ছি। বি থেকে এক্স ছোট, এক্স থেকে এ ছোট, এটা দেখানোর জন্য ওপেন ব্র্যাকেট বা খোলা ব্যবধি। এরপর ক্লোজড ওপেন ব্র্যাকেট কি দেখো, ক্লোজড ওপেন ব্র্যাকেট হচ্ছে এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান বি। এরপর ওপেন ক্লোজ মানে হচ্ছে এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল বি। টোটাল এ আর বি কে আমরা গ্রেটার দ্যান বা লেস দ্যান ফরম্যাটে এই 4 ভাবেই ব্যাখ্যা করতে পারি। তাইলে আশা করি ব্যবধি সম্পর্কে, ব্যবধি কি বা ব্যবধির প্রাথমিক ধারণা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা ব্যবধির বাস্তব জীবনে ব্যবহার বা ব্যবধি কোথায় সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা দেখো। ব্যবধির ব্যবহার, ওই যে আমরা 1 2 দিয়ে দেখাইছিলাম, এখানে আমরা 4 ধরনের ব্যবধি ব্যাখ্যা করব। প্রথম যে ব্যবধি সেটা হচ্ছে দেখো -1, 2, -1, 2, এই যে ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ বন্ধনীর মাধ্যমে -1 গ্রেটার দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল কত 2। সংখ্যা রেখায় বৃত্ত ভরাট করা থাকলে ব্যবধিটা থার্ড ব্র্যাকেট হবে, এই কথাটা আগে একটু বুঝাই। সংখ্যা রেখায় এই যে এখানে দেখো বৃত্তটা ভরাট করা আছে স্যার, বৃত্ত ভরাট হবে কখন? ইকুয়াল থাকলে, এই যে লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল এই সম্পর্ক ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে, সোজা শর্টকাট টেকনিক। ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে, আর ইকুয়াল না থাকলে সেটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। আর ফার্স্ট ব্র্যাকেট হলে বৃত্ত ভরাট হবে না, বৃত্ত খালি হবে। এই বিষয়টা আমি একটু মার্ক করে দিই কোনটার সাথে কোনটা কি। তাহলে থার্ড ব্র্যাকেট হবে এই যে ভরাট করা থাকলে হবে থার্ড ব্র্যাকেট, ভরাট করা থাকলে হবে থার্ড ব্র্যাকেট। আর ভরাট করা না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এই হচ্ছে টোটাল বিষয়। আসো এবার তাইলে আমরা -1, এই যে দেখো সংখ্যা রেখায় দেখাচ্ছি, -1 এর সমান যেহেতু বলছে লেস দেন অর ইকুয়াল, সে কারণে আমরা বৃত্ত ভরাট করলাম। আপ টু কত +2 এর সমান, সে কারণে +2 এ বৃত্ত ভরাট করলাম। এরপর দ্বিতীয় ওপেন সম্পর্ক যেটা, সেটাতে যাই, সেটা হচ্ছে -1 গ্রেটার দেন এক্স লেস দেন 3, -1 থেকে 3 পর্যন্ত। তাহলে -1 এ যেহেতু বৃত্ত ভরাট করা হবে না, কি জন্য? এখানে লেস দেন ইকুয়াল নাই,
তাহলে সেই কারণে আমরা বৃত্তটাকে খালি রাখলাম আর এখানেও বৃত্তটাকে খালি রাখলাম। এরপর এই যে ওপেন ক্লোজ এবং ক্লোজড ওপেন এই দুইটার জন্য আমি জায়গা খালি রাখছি। আশা করি তোমাদের যেহেতু আমি ক্লোজড রিলেশন বোঝাইছি, তোমরা এখন ওপেন ক্লোজ এবং ক্লোজড ওপেন এই দুইটা রিলেশনের যে কোনো সংখ্যা দিয়ে বা যে কোনো সম্পর্ক দিয়ে সংখ্যা রেখা একে নিজেরা ফিল আপ করতে পারবা, আশা করি করতে পারবা। যদি না পারো তাহলে ভিডিওর কমেন্টে অথবা আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাহলে আমি কি করব সলভ করে দেওয়ার চেষ্টা করব। এরপর এই যে আমরা বন্ধনী ব্যবহার করি, বন্ধনীর বাস্তব জীবনে আরেকটা প্রয়োগ আছে বন্ধনী বা ব্যবধিয়ের, সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে এক সেট নির্দিষ্ট মান বোঝানোর জন্য এই দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করা হয়। তোমরা যেটাকে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, দ্বিতীয় বন্ধনী এটাকে বলা হয় ব্র্যাকেট অফ সেট বা সেট ব্র্যাকেট, ব্র্যাকেট অফ সেট ইউজ করা হয়, ব্র্যাকেট অফ সেট। এক কথায় সেট থিওরিতে, সেট তত্ত্বে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। সেটের যে কোনো উপাদান বোঝানোর জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। যেমন আমরা একটা সেট এ ইকুয়াল 1, 2 এভাবে, এই যে একটা সেট বোঝানোর জন্য আমরা 1, 2 এ একটা সেট 1 আর 2 এর একটা সেট, এটা বোঝানোর জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম। যদি এখানে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী ব্যবহার করতাম তাহলে সম্পর্কগুলো হয়ে যেত কিরকম, সেটের না, এটা সংখ্যা রেখার উপরস্থ একটা ভুক্তি বা একটা মান। তারপর আরেকটা সিম্বল সেটা হচ্ছে ইনফাইনাইট। এই যে ইনফাইনাইট সিম্বলটা ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করা হয়। ইনফাইনাইট সিম্বল অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করা, এই কথাটার মানে কি? ইনফাইনাইট সিম্বল অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করা হয়, এই কথাটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হলো তোমার মনে করো আমি একটা সেট নিলাম এ ইকুয়াল 1, 2, 3 ডট 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 আপ টু প্লাস ইনফিনিটি। তাহলে এই সম্পর্কটাকে আমরা সেট হিসাবে দেখাই বা ইনফাইনাইট রিলেশন যেহেতু আছে এটা দেখানোর জন্য আমাকে এভাবে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। মানে ইনফাইনাইট যদি কোথাও থাকে তাহলে সেখানে বোঝানোর জন্য কি দেখাতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেখাতে হবে। তাহলে আশা করি ব্যবধি বলো বা বন্ধনীর ব্যবহার অথবা সংখ্যা রেখায় কখন বৃত্ত ভরাট হবে কখন বৃত্ত খালি হবে, আশা করি এই জাতীয় কনসেপ্টগুলো তোমার কাছে ক্লিয়ার। এই কনসেপ্টগুলো আমি এভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি তার কারণ আছে, আমরা পরবর্তীতে লেকচার 3 থেকে আমরা এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা শুরু করব। ওখানে দেখতে পাবা যে তোমরা এই ব্যবধির ব্যবহার অনেক বেশি, সে কারণে আমাদের এই বিষয়গুলো আগে থেকে জানা থাকতে হবে। আসো আবার পরবর্তী টপিক, বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ, এক্সিম অফ রিয়েল নাম্বার। এই বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ পড়লে তোমার কাছে মনে হবে আরে আমি তো ক্লাস 1, 2 তে পড়তেছি। এই 1, 2 বা ক্লাস 3, 4, 5, 6, 7 এর পড়া যদিও, কিন্তু এই পড়ার ক্ষেত্রে কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। বাস্তব সংখ্যার স্বীকার্যের কিছু বৈশিষ্ট্য বা কিছু নিয়ম আছে, এই নিয়মগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম যে নিয়ম বা প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আবদ্ধতা বিধি। বাস্তব সংখ্যার আবদ্ধতা বিধি আবদ্ধ হয় কখন, যখন দুইটা সংখ্যা দুইটা মান যখন একত্রিত করা হয় সেটা হচ্ছে আবদ্ধতা। তাহলে বাস্তব সংখ্যার আবদ্ধতা বিধি, বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের দুই ধরনের আবদ্ধতা বিধি পড়তে হবে, একটা হচ্ছে যোগের আবদ্ধতা বিধি আর একটা হচ্ছে গুণের আবদ্ধতা বিধি। তোমরা বলতে পারো স্যার কেন যোগ আর গুণ কেন, বিয়োগ আর ভাগ নয় কেন? কারণ বাস্তব সংখ্যার লজিক অনুযায়ী প্রথম সৃষ্টি হয়েছে যোগ, যোগের পরবর্তী প্রক্রিয়া হচ্ছে গুণ, যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ। তাহলে আমরা যোগ আর গুণকে যদি ব্যাখ্যা করতে পারি, যোগের বিপরীত প্রক্রিয়া দিয়ে আমরা বিয়োগকে ব্যাখ্যা করতে পারবো, গুণের বিপরীত প্রক্রিয়াকে আমরা ভাগকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে কথা না বলে আমরা চলে যাই। প্রথম আবদ্ধতা বিধির বৈশিষ্ট্য কি, আমরা দুইটা জটিল সংখ্যা নিলাম, একটা জটিল সংখ্যা নিচ্ছি জটিল সংখ্যা না, আমরা দুইটা বাস্তব সংখ্যা নিচ্ছি, একটা বাস্তব সংখ্যা নিলাম আর একটা বাস্তব সংখ্যা বি নিলাম। এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি বিলংস টু আর হবে। তুমি যে কোনো দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করো, এই যে আমরা 1, 2 ধরলাম, 1, 2 1 প্লাস 2 সেটাও কি একটা বাস্তব সংখ্যা। আবার 1 × 2 দুইটা বাস্তব সংখ্যা নিলাম, তাদের গুণফল বাস্তব সংখ্যা। এক কথায় এই আবদ্ধতা বিধির প্রথম শর্ত হচ্ছে কি, দুইটা বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা, দুইটি বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা। এরপর পরবর্তী আবদ্ধতার পরে হচ্ছে অনন্যতা বা ইউনিকনেস, অনন্যতা। তাহলে এখন আমরা বাস্তব সংখ্যা নিব চারটা, এ বি সি ডি, চারটা বাস্তব সংখ্যা নিলাম, যেখানের মধ্যে এ আর বি সমান, সি এবং ডি সমান, এ ইকুয়াল বি সি ইকুয়াল ডি। তাহলে এর সাথে যদি তুমি সি কে যোগ করো, এ ইকুয়াল বি বি ইকুয়াল সি ইকুয়াল ডি যদি হয়, এর সাথে তুমি সি কে যোগ করলা, বি এর সাথে তুমি ডি কে যোগ করলা, তাহলে আলটিমেটলি তাদের যোগফল সমান থাকবে। কারণ
এ আর বি দুইটা সমান সংখ্যা, সি আর ডি দুইটা সমান সংখ্যা। তাহলে তাদের মধ্যে যদি যোগ করি, এই যে এ প্লাস সি ইকুয়াল কত, বি প্লাস ডি, এটা হচ্ছে অনন্যতা বিধি। ঠিক সেমভাবে এখানে যোগ করলাম, এখানে কি করব, গুণ, এই যে এ সি ইকুয়াল কত, বিডি, অনন্যতা বিধি। এরপর যেটা বিনিময় যোগ্যতা, বিনিময় মানে হচ্ছে স্থান বিনিময়, অবস্থান বিনিময়, বিনিময় যোগ্যতা বা কমিউটেটিভ ল। বিনিময় যোগ্যতা কি, বিনিময় যোগ্যতা হচ্ছে তুমি দুইটা বাস্তব সংখ্যা নিলা, এই বাস্তব সংখ্যা দুইটার যুগের স্থান পরিবর্তন করি বা গুণের ক্ষেত্রে স্থানান্তর করি, তাহলে মানের পরিবর্তন হবে না। এ বি বিলংস টু আর হলে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এ প্লাস বি ইকুয়াল কত, বি প্লাস এ, এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। আবার এখানে একটা কথা আছে, এই বিনিময় যোগ্যতাটা ভেক্টর লজিকে খাটবে না, শুধু বাস্তব সংখ্যার ক্ষেত্রে খাটবে। কারণ ভেক্টর লজিকে যদি চিন্তা করি, ভেক্টর দিয়ে চিন্তা করলে তোমার কি আছে, ভেক্টরের মানের পাশাপাশি দিক আছে, এক্ষেত্রে শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি, বাস্তব সংখ্যায় আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি। যেই ক্ষেত্রে যে ক্ষেত্রে দিক হিসাব করা হবে, সেক্ষেত্রে এই বিনিময় যোগ্যতার লগুলা খাটবে না। বিনিময় যোগ্যতার গুণের সূত্র হচ্ছে কি, গুণের বৈশিষ্ট্য কি, এ বি ইকুয়াল টু কত, বি এ। এরপর সংযোজন যোগ্যতা, সংযোজন যোগ্যতা বা অ্যাসোসিয়েটিভিটি। সংযোজন যোগ্যতা কি দেখো, সংযোজন যোগ্যতা হচ্ছে একটা সংখ্যা এ বি সি নিলাম, আমরা তিনটা সংখ্যা নিলাম এ বি সি, তাহলে এর সাথে বি যোগ করো, এর সাথে বি এর যে যোগফল পাওয়া যাবে তার সাথে আমি সি যোগ করলাম, তখন যে রেজাল্টটা আসবে, আমি এ কে বি প্লাস সি এর রেজাল্টের সাথে যোগ করলে তাও একই রেজাল্ট আসবে। এরপর গুণের ক্ষেত্রে গুণের সংযোজন যোগ্যতা, এ বি কে গুণ করলাম, একটা গুণফল পাওয়া যাবে, তার সাথে যদি আমরা সি কে গুণ করি তাও কি পাওয়া যাবে, একটা রেজাল্ট পাওয়া যাবে। এই রেজাল্টটা এর সাথে বি সি এর যে গুণফল, সেই গুণফলের সাথে গুণ করলেও একই রেজাল্ট পাওয়া যাবে। আশা করি তোমরা সংযোজন যোগ্যতা বুঝতে পারছো। এরপরে আসি বন্টন যোগ্যতা, বন্টন যোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন যোগ্যতা কি দেখো, বন্টন যোগ্যতা হচ্ছে, বন্টন যোগ্যতায় তোমার একসাথে যোগের ধর্মও খাটবে, গুণের ধর্মও খাটবে। ব্যাপারটা কিরকম দেখো, আমরা যদি এ বি সি আমরা যদি তিনটা বাস্তব সংখ্যা নিই, তাহলে তাদের মধ্যে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল, এর সাথে বি কে গুণ করো, এ বি প্লাস এ সি, মানে বাম বন্টন যোগ্য। এ কে বাম পাশ থেকে আমরা বন্টন করে দিছি, গুণ করে বাম পাশ থেকে বন্টন করে দিছি। বন্টন যোগ্যতা দুই ধরনের, একটা বাম বন্টন যোগ্যতা, একটা ডান বন্টন যোগ্যতা। তাহলে এ কে আমরা বাম পাশ থেকে গুণ করে বন্টন করে দিছি, এ বি প্লাস এ সি। আর ডান বন্টন যোগ্যতা, তাহলে এটা যেহেতু বুঝছো তোমরা, এটাও বোঝার কথা, এই যে বি প্লাস সি কে আমরা এ দিয়ে গুণ করলাম, বি প্লাস সি কে এ দিয়ে গুণ করলাম, সেটা ডান পাশ থেকে কি করলাম, বন্টন যোগ্যতা। তাহলে বন্টন যোগ্যতা হচ্ছে দুই ধরনের, একটা বাম একটা ডান। তাইলে এরপরে হচ্ছে অভেদকের অস্তিত্ব, অভেদকের অস্তিত্ব একটু বোঝার চেষ্টা করো। অভেদক অস্তিত্ব হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তোমাকে আগে অভেদক চিনতে হবে। অভেদক কি, এই যে জিরো, জিরো হচ্ছে যুগের অভেদক, জিরোকে বলা হচ্ছে যুগের অভেদক, যুগের অভেদক। জিরোকে কেন জিরোকে যুগের অভেদক বলা হচ্ছে, তার কারণ হচ্ছে জিরো যদি কোনো সংখ্যার সাথে যোগ করো বা জিরোর সাথে কোনো সংখ্যা যোগ করো, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, সে কারণে জিরোকে বলা হচ্ছে যুগের অভেদক। তাহলে দেখো এ প্লাস জিরো, জিরো প্লাস এ ইকুয়াল টু কত, এ। ঠিক সেম ভাবে আরেকটা অভেদক আছে ওয়ান, ওয়ান কে বলা হচ্ছে গুণের অভেদক, ওয়ান কে বলা হচ্ছে গুণের অভেদক। তাহলে গুণের অভেদক কি, গুণের অভেদক হচ্ছে কোন সংখ্যাকে যদি তুমি ওয়ান দিয়ে গুণ করো, অথবা ওয়ান এর সাথে কোন সংখ্যাকে গুণ করো, এর মান যাই হবে হোক, একটা বাস্তব সংখ্যা হইলেই হলো, তাহলে এ ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু এ, তাহলে আমার মানটা কি থাকবে, এই ঠিক থাকবে। তাহলে আশা করি অভেদক অস্তিত্ব তোমরা বুঝতে পারছো। এরপর লাস্ট হচ্ছে বিপরীতক অস্তিত্ব, এগুলো সবগুলা বাস্তব সংখ্যার স্বীকার্য। বিপরীতক অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ইনভার্স। বাস্তব সংখ্যার স্বীকার্য কি দেখো, তোমাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা যোগ, যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে কি, বিয়োগ। তাহলে এই যে মাইনাস, মাইনাস সিম্বল, এটাকে বলা হচ্ছে বিপরীতক অস্তিত্ব, এটাকে বলা হচ্ছে যোগের বিপরীত, যোগের বিপরীত। ঠিক সেম ভাবে এই যে টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনভার্স, এটাকে বলা হচ্ছে গুণের বিপরীতক, গুণের বিপরীতক। তাহলে
যোগের বিপরীতক কি? যোগের বিপরীতক হচ্ছে বিয়োগ, আর গুণের বিপরীতক হচ্ছে কি টু দি পাওয়ার -1 বা ইনভার্স পাওয়ার যেটা সেটা। তাহলে আশা করি তোমরা বাস্তব সংখ্যার যে স্বীকার্য সমূহ সেই স্বীকার্য সমূহ আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিক এবং সর্বশেষ টপিক আজকের লেকচারে, সেটা হচ্ছে অর্ডার এক্সিওম, ক্রমভিত্তিক বাস্তব সংখ্যার ক্রমভিত্তিক স্বীকার্য। ক্রমভিত্তিক স্বীকার্য মানে আমি তোমাকে এই যে অর্ডার 1 থেকে অর্ডার 7 পর্যন্ত, এটা O1 O2 আপ টু O7, এই বিষয়টা একটু ব্যাখ্যা করি। এটা অনেকটা বাস্তব সংখ্যার যে মৌলিক স্বীকার্য পড়ছি আমরা, এই মৌলিক স্বীকার্যগুলোর সাথে রিলেটেড। যেমন ব্যাপারটা একটু ভালো করে বুঝবা, সেটা হচ্ছে আমরা দুইটা বাস্তব সংখ্যা নিলাম, দুইটা বাস্তব সংখ্যা নিচ্ছি, একটা বাস্তব সংখ্যা AB, দুইটা বাস্তব সংখ্যা নিলাম। খেয়াল করো, AB দুইটা বাস্তব সংখ্যা যদি নিই, তাহলে তোমার দুইটা বাস্তব সংখ্যার মধ্যে হয় A গ্রেটার দেন B হবে, একটা সম্পর্ক হয় A গ্রেটার দেন B হবে, হয় A গ্রেটার দেন B হবে, অথবা A ইকুয়াল B হবে, অথবা A লেস দেন B হবে। তুমি এর বাইরে আর কিছু ধরতে পারবে না। যেমন যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নাও, 1 2 নিলাম, 2 3 নিলাম, 4 5 নিলাম, 7 8 নিলাম, বা 6 6 নিলাম, যেভাবেই নিই বাস্তব সংখ্যা দুইটা হয় পরস্পর সমান হবে, অথবা একটা আরেকটার থেকে বড় হবে, অথবা একটা আরেকটা থেকে ছোট হবে। এটা হচ্ছে প্রথম অর্ডার এক্সিওম। দ্বিতীয় অর্ডার এক্সিওমটা দেখো, সেটা হচ্ছে ABC। এখন আমরা বাস্তব সংখ্যা নিব তিনটা। যদি তিনটা বাস্তব সংখ্যা নিই ABC, তাহলে কি হবে? তাহলে তিনটা বাস্তব সংখ্যা যদি নেওয়া হয় A গ্রেটার দেন B এবং B গ্রেটার দেন C, তার মানে ABC আমরা ক্রম অনুসারে নিচ্ছি। এখানে একটা কথা আছে, কথাটা হলো অর্ডার এক্সিওম, ক্রম অনুসারে নিতে হবে। ABC 1 2 3 4 5 6 3 4 5 ক্রমানুসারে নিতে হবে। তাহলে ক্রমানুসারে যদি নিই, তাহলে A থেকে এটা কার থেকে বড় হবে? ABC, এটা উল্টো বিপরীত ক্রমানুসারে নিছে। মনে করো 4 3 2, তাহলে 4 3 এর চেয়ে বড়, 3 2 এর চেয়ে বড় যদি হয়, তাহলে 4 কার চেয়ে বড়? 2 এর চেয়ে বড়। তার মানে A গ্রেটার দেন B, B গ্রেটার দেন C যদি হয়, তাহলে A গ্রেটার দেন কি হবে? C হবে। A গ্রেটার দেন C হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্ডার 3। আবার অর্ডার 3 তে চলে আসি, ক্রমভিত্তিক স্বীকার্য 3 নম্বরে। যদি A B C বিলংস টু R হয় এবং A গ্রেটার দেন B হয়, তবে A প্লাস C। দেখো ফার্স্টে আমরা রিলেশন নিলাম AB নিলাম, AB এর উপর শর্ত প্রয়োগ করে দিচ্ছি। এখানে শর্ত হচ্ছে কি? A গ্রেটার দেন B। AB এর উপর আমরা শর্ত প্রয়োগ করতেছি, AB A গ্রেটার দেন B হয়, তাহলে বাইর থেকে যদি আমরা C কে নিয়ে আসি, এই যে এখানে C কে ব্যবহার করা হয় না, শর্তে ব্যবহার করা হয় না। C কে আমরা এর সাথে একবার যোগ করলাম, C কে আমরা B এর সাথে একবার যোগ করলাম, তাহলে A প্লাস C গ্রেটার দেন B প্লাস C হবে, যেহেতু A গ্রেটার দেন B। আবার বলতেছি, যেহেতু A গ্রেটার দেন B, তাহলে বড় সংখ্যার সাথে যে কোনো মান যোগ করি, একই মান যদি ছোট সংখ্যার সাথে যোগ করি, তাহলে তাদের বড় সংখ্যাটার যে যোগফলটা সেটা অলওয়েজ বড় হবে। এবার অর্ডার 4, সেটা হচ্ছে এখন আমরা চারটা সংখ্যা নিব। চারটা সংখ্যা যেহেতু ক্রমানুসারে, আমাদের অর্ডার এক্সিওম যেহেতু ক্রমানুসারে নিতে হবে, 1 2 3 4 এভাবে ক্রমানুসারে নিলাম, অথবা 4 3 2 1 এভাবে করে নিলাম। তাহলে তাদের মধ্যে যদি তোমার কি হয়? A গ্রেটার দেন B হয় এবং C গ্রেটার দেন D হয়। যে সংখ্যাগুলো নিলাম A গ্রেটার দেন B এবং C গ্রেটার দেন D হয়, তাহলে তোমার A প্লাস C গ্রেটার দেন B প্লাস D হবে। A প্লাস C গ্রেটার দেন কি হবে? B প্লাস D হবে। কিরকম? এই যে ব্যাপারটা কিভাবে ঘটলো সেটা একটু দেখাই। এই যে A গ্রেটার দেন B, তাহলে এটার বড় সংখ্যার সাথে এখানে বড় সংখ্যার মানটা যোগ করলাম, A প্লাস C। আবার এখানে ছোট সংখ্যার সাথে ছোট সংখ্যাটা যোগ করলাম, তাহলে বড় এর সাথে বড় এর যোগফল, তারা মানটা বড় হয়ে যাবে, ছোট এর সাথে ছোট এর যোগফল মানটা ছোট হয়ে যাবে। অর্ডার 5, এখানে দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে A B C বিলংস টু R হলে এবং A গ্রেটার দেন B যদি হয়, তবে A C গ্রেটার দেন B C। এই শর্তগুলো ম্যাথ করার সময় খুব বেশি কাজে লাগবে। A C গ্রেটার দেন B C কখন? যদি C গ্রেটার দেন 0 হয়। তার মানে C বাই থেকে একটা সংখ্যা নিয়ে আসো, এটা আমি একটু প্র্যাকটিক্যালি বলি। মনে করো 1 2 গ্রেটার দেন 1, তাহলে বাই থেকে আমরা C দিয়ে গুণ করব। Cটা কত? C গ্রেটার দেন 0, তাহলে C দিয়ে যদি C হচ্ছে 3, C ইকুয়াল 3 ধরলাম, তাহলে 2 × 3 মানে হচ্ছে 6,
গ্রেটার দেন 1 ইন্টু 3 3, তাহলে এই যে AC গ্রেটার দেন কত BC। যদি C গ্রেটার দেন 0 হয়, C যদি -3 হয় তাহলে চিহ্নটা বিপরীত হয়ে যাবে, AC লেস দেন BC হয়ে যাবে। C যদি কি হয় লেস দেন 0 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার 6 নম্বর এক্সাম যেটা, সেটা হচ্ছে A, B যদি বিলংস টু R হয় এবং A গ্রেটার দেন কি হয় 0 হয়, A গ্রেটার দেন কি হয় স্যার 0 হয়, B গ্রেটার দেনও যদি 0 হয়, A B দুইটাই শূন্য থেকে বড় সংখ্যা, তাহলে তাদের গুণফলও শূন্য থেকে বড় হবে। যে কোনো দুইটা সংখ্যা নিলাম, তারা শূন্য থেকে বড়, তাদের গুণফলও শূন্য থেকে বড় হবে, সোজা কথা। এরপর লাস্ট এক্সিওম এবং লাস্ট পড়া, সেটা হচ্ছে সকল A গ্রেটার দেন R এর জন্য, A বিলংস টু R এর জন্য, A বিলংস টু R এর জন্য আমরা কি পাবো, A স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নাও, যে কোনো একটা সংখ্যা, কথার কথা আমরা সংখ্যাটা ধরলাম A বিলংস টু R 4 ধরলাম, তাহলে 4 কে যদি তুমি স্কয়ার করো, 4 স্কয়ার ইকুয়াল টু কত 16। যে কোনো সংখ্যা সেটা যদি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হয় তাহলে তার বর্গ অলওয়েজ শূন্যের সমান বা শূন্য থেকে বড়। বর্গ যে কোনো সংখ্যা, যেমন আমরা যদি -4ও নিই, -4 হোল স্কয়ার ইকুয়াল টু কত 16। যে কোনো বর্গ সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। তাহলে এই যে বাস্তব সংখ্যার এই বিষয়গুলো কিন্তু একদম জানা বিষয়, একদম জানা বিষয়কে আমরা এই HSC হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের বাস্তব সংখ্যা অধ্যায়ের সাথে রিলেটেড করে পড়লাম। কিছু মৌলিক স্বীকার্য পড়লাম, এরপর কিছু ক্রমভিত্তিক স্বীকার্য পড়লাম। এই স্বীকার্যগুলো MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সিকিউতে ম্যাথ করার জন্য আমাদের এই স্বীকার্যগুলো খুব বেশি কাজে আসবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা। আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা সম্পূর্ণ ফ্রিতেই ইউটিউবে প্লেলিস্ট আকারে দিয়ে রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।